রংপুর বিভাগের বিভিন্ন সীমান্তে পুশিং চেষ্টা ঘিরে বাড়ছে উদ্বেগ। ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে বিজিবি, সমস্যা সমাধানে প্রয়োজন দুই দেশের কূটনৈতিক উদ্যোগ। বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। 20,000 কোটি টাকার স্কিম ঘোষণা, ঋণ গ্রহণে অযোগ্য হবেন খেলাপি অর্থ পাচারকারী। মজুদের প্রায় 80% গ্যাস ফুরিয়ে গেছে, দিন দিন কমছে তিতাসের উৎপাদন। জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা, নতুন নতুন কূপ খনন ও সংস্কারে জোর। হামলা বন্ধের ঘোষণা ইরান ইসরায়েলের, আক্রমণ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দুদেশের। 2 সপ্তাহের মধ্যে তেহরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণার আভাস ট্রাম্পের। এবং বড় জয় বিশ্বকাপের প্রস্তুতি সারল ফ্রান্স, নর্দার্ন আয়ারল্যান্ডকে 3-1 গোলে হারালো দিদিয়ের দেশমের দল। মাইকেল ওলিসের হ্যাটট্রিক। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। একের পর এক পুশিং চেষ্টায় রংপুর বিভাগের বিভিন্ন সীমান্তে ছড়িয়েছে উত্তেজনা। গেল কয়েকদিন ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। যদিও সকল অপচেষ্টা পণ্ড হয় বিজিবি ও গ্রামবাসীর বাধায়, তবে পুশিং চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে সমস্যা সমাধানে প্রয়োজন দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ। শাকিল মাহমুদের ছবিতে রিপোর্ট করছেন নাজমুল ইসলাম নিশাত। ভারতের সঙ্গে রংপুর বিভাগের সীমান্ত প্রায় 1000 কিলোমিটার এলাকা বিস্তীর্ণ। এই সীমান্ত জুড়ে দীর্ঘদিন ধরেই হচ্ছে চোরাচালান, অনুপ্রবেশ ও সীমান্ত হত্যার মতো ঘটনা। তবে সম্প্রতি পুশিং ইস্যু ঘিরে নতুন করে বাড়ছে উদ্বেগ। শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে শিশু ও নারী সহ 10 জনকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ। তবে প্রতিহত হয় এলাকাবাসী ও বিজিবির বাধায়। পরে শূন্যরেখায় আটকা পড়েন 10 জন। 3 দিন পর গভীর রাতে সীমান্তের আলো বন্ধ করে তাদের সরিয়ে নেয় টিয়াবাড়ি বিএসএফ ক্যাম্প। একই ধরনের পুশিংয়ের চেষ্টা হয়েছে লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের কয়েকটি সীমান্ত পয়েন্টেও। তবে বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে প্রতিবারই ব্যর্থ হচ্ছে অপচেষ্টা। আমরা উভয় দেশের, ভারত এবং বাংলাদেশ বসে সীমান্ত যাতে গন্ডগোল না হয় সেটাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করে যাতে এরকম আর পুশিংয়ের ঘটনা আমাদের এলাকায় না হয়। বিজিবি বলছে পুশিং ঠেকাতে সীমান্তে অনুসরণ করা হচ্ছে জিরো টলারেন্স নীতি। বিষয়টি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থীও। পজিশনে অনর যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিং করানো হয়, এটা আমরা এখনও অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। বিশ্লেষকদের মতে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের মধ্যে প্রয়োজন জরুরি কার্যকর কূটনৈতিক সংলাপ। ইন্ডিয়ার সঙ্গে চায়নার সীমান্ত আছে, ইন্ডিয়ার সঙ্গে নেপাল, এমনকি ছোট্ট রাষ্ট্র ভুটানেরও সীমান্ত আছে। তাদের ওখানে কিন্তু কোনো বর্ডার কিলিং নেই, তাদের ওইদিকে কিন্তু কোনো পুশব্যাকের কোনো ঘটনা নেই। শুধু বাংলাদেশের সঙ্গে কেন এইখানে বর্ডার কিলিংও ঘটছে, আবার পুশিংয়ের ক্ষেত্রগুলোও চলে আসছে। এটা সমাধানের একটি উপায়, রাষ্ট্রীয় কূটনৈতিক উপায়ে এটা সমাধান করা। বিজেপি সদর দফতরের তথ্যমতে 2025 সালের 7 মে থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পুশিংয়ের মাধ্যমে 2344 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এই মুহূর্তে পঞ্চগড় সীমান্তে আছেন রিপোর্টার সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, দেখুন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিংয়ের চেষ্টা করছে। সেই ঘটনায় ঘিরে কিন্তু আমরা দেখছি যে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় কিন্তু বিজিবির যে নিরাপত্তার ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। আমি বলে রাখি যে পঞ্চগড়ের 276 কিলোমিটার সীমান্ত এলাকায় কিন্তু বিজিবির যারা সদস্য রয়েছে তারা কিন্তু একবারে কঠোর অবস্থানে রয়েছে। একই সাথে এই সকল বিজিবি সদস্যর সাথে কিন্তু বাংলাদেশের যারা নাগরিক রয়েছে সীমান্ত এলাকা তারাও কিন্তু দিন রাত কিন্তু তারা তাদের পাশে থেকে কিন্তু দায়িত্ব পালন করছেন। সকলেই বলছেন যে অবৈধভাবে পুশিংয়ের ঘটনা ঠেকাতে এবং সকল ধরনের অপরাধ নির্মূল করতে কিন্তু তারা তৎপর রয়েছেন। আমি বলে রাখি যে বিজিবির সাথে কথা বলেছি যে এই পঞ্চগড় সীমান্ত এলাকায় 3টি ব্যাটালিয়ন কাজ করে, তার মধ্যে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন কাজ করছে। একই সাথে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন এবং ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়ন তারা কিন্তু চেষ্টা করছেন তাদের জায়গা থেকে নিরাপত্তা জোরদার করা যায়,
যাতে কেউ এই বাংলাদেশে অবৈধভাবে না আসতে পারে। একই সাথে বলে রাখি যে গত শুক্রবারে কিন্তু পঞ্চগড়ে প্রথম যে পুশিনের চেষ্টার ঘটনা ঘটেছিল নীলফামারীর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হারিবাসার বড়বাড়ি সীমান্ত এলাকায়, সেখানে কিন্তু 10 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। এরপর কিন্তু বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে পড়ে কিন্তু টানা 3 দিন পর চতুর্থ দিনের মাথায় কিন্তু সেই 10 জনকে বিএসএফ ফেরত নিতে বাধ্য হয়। এরপর কিন্তু আমরা সেখানকার অবস্থা দেখেছি প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। একই সাথে আমরা পঞ্চগড় জেলায় যে সকল সীমান্ত এলাকা রয়েছে সেগুলোতেও কিন্তু কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি স্থানীয়দের নিয়েও কিন্তু কাজ করছেন বিজিবি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সীমান্তর ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে বিজিবি যে বারবার বলছে তারা তৎপরতা বাড়িয়েছেন এবং সকল ধরনের সোর্স থেকে শুরু করে তারা কিন্তু তাদের কার্যক্রম যেভাবে পরিচালনা করার দরকার সেটা কিন্তু পরিচালনা করছে। এখন আমি রয়েছি পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায়, এখানেও কিন্তু নিরাপত্তার যে বিষয়টি রয়েছে বলয় সেটা কিন্তু কঠোর করা হয়েছে এবং বিজিবি সদস্যরা বৃষ্টি ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সীমান্তে গুলোর নিরাপত্তা জোরদারের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার আসছে বাজেটের খবর। বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। এমন অবস্থায় একক প্রতিষ্ঠান বা গ্রুপকে সর্বোচ্চ 200 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রেখে 20,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ গ্রহণে অযোগ্য খেলাপি অর্থ পাচারকারী ও ঋণের অর্থ অতীতে অপব্যবহারকারীরা। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকগুলোর উদ্ধৃত তারল্য থেকে ঘোষিত এই সহায়তায় বাজেট বা সরকারি খাতে নেতিবাচক প্রভাব পড়বে না। ঋণ দিতে প্রতিষ্ঠান নির্বাচনের সঠিক নিরীক্ষার জোর বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। 3 বছরের জন্য বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক অর্থায়নে 20,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণগ্রহীতারা 1 বছরের মেয়াদে 200 কোটি টাকা পর্যন্ত এই অর্থের জন্য আবেদন করতে পারবেন। ঋণের সর্বোচ্চ সুদের হার নির্ধারিত হয়েছে 7%। বন্ধ কারখানা বা সেবা প্রতিষ্ঠান চালুর এই বিশেষ স্কিমে গুরুত্ব পাবে রপ্তানিমুখী শিল্প। তবে বিদ্যমান ঋণ পরিশোধ বা সমন্বয়ে এই অর্থ ব্যবহার করতে পারবেন না ঋণগ্রহীতারা। এছাড়া নীতিমালা অনুযায়ী ঋণ খেলাপি, ঋণ জালিয়াতি, অর্থ পাচারে অভিযুক্ত, ঋণের অর্থ অতীতে অপব্যবহারকারীরা অযোগ্য হবে এই ঋণ গ্রহণে। ব্যাংকগুলোকে ঋণ পরিশোধের সর্বোচ্চ সক্ষমতা যাচাই ও সক্ষম না হওয়ার কারণ বিশ্লেষণে নিড অ্যাসেসমেন্ট করতে হবে। নন আর্নিং প্রজেক্টে ডিপ্লয় করলে তো আপনি কোত্থেকে টাকাগুলো ফেরত দিবেন? তুমি যদি বড় করো তাহলে দেখতে হবে যে এইটা প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে ইউটিলাইজ হবে এবং সেখান থেকে তোমার আয় হবে, সেই আয়ের টাকা দিয়ে তুমি টাকা পরিশোধ করবে, সেটা করে না। এরই মধ্যে বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থাপনা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। তবে বাজেট ও ব্যাংক খাতের সক্ষমতা বিবেচনায় 20,000 কোটি টাকার এই স্কিমে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। প্রাইভেট সেক্টরে যখন চাহিদা বাড়বে তখন অবশ্যই সরকারের তো প্রায়োরিটির মধ্যে প্রাইভেট সেক্টরের যে গতিশীলতা বৃদ্ধি সেটা অন্যতম এজেন্ডা। অতএব একটা যাতে আরেকটাকে সাপ্রেস না করে সে বিষয়টা সরকার অবশ্যই মাথায় রাখবে। একই সাথে আংশিক উৎপাদিত কারখানা পুরো উৎপাদনে যেতে মূলধন ঘাটতিতে সহায়তা, কাঁচামাল ক্রয়, শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা, বিদ্যুৎ, গ্যাস ও ইউটিলিটি বিল, রপ্তানি আদেশ বাস্তবায়ন, উৎপাদন ও পরিচালনা ব্যয় এই অর্থ ব্যবহার করা যাবে। ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদন দাখিল করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 3 দশকে বাংলাদেশে বন্ধ হয়েছে 10টি বেসরকারি যাত্রীবাহী এয়ারলাইন্সের কার্যক্রম। উচ্চ জ্বালানি খরচ, বিমানবন্দরে অতিরিক্ত চার্জ ও সরকারি সারচার্জের চাপে প্রতিযোগিতায় টিকতে পারেনি সংস্থাগুলো। আসছে বাজেটে এভিয়েশন শিল্প সম্প্রসারণে ব্যবসা বান্ধব নীতিমালার প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রতিমন্ত্রী জানিয়েছেন এবারের বাজেট হবে পর্যটন ও এভিয়েশন শিল্প উন্নয়নের বাজেট। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। জেট ফুয়েলের উচ্চ মূল্য, তুলনামূলক বেশি ল্যান্ডিং ও পার্কিং চার্জ এবং বছরে মাত্রার অতিরিক্ত সারচার্জে বেকায়দায় দেশের এভিয়েশন শিল্প। 1995 থেকে 2025 এই 30 বছরে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে 10টি বেসরকারি এয়ারলাইন্স।
চলতি বছরের শুরুতে সারচার্জ অনেকাংশে কমলেও এখনও ভোগাচ্ছে জ্বালানি ব্যয় ও বিমানবন্দরের বিভিন্ন চার্জ। বর্তমানে 4টি এয়ারলাইন্স কার্যক্রম পরিচালনায় থাকলেও সংকট রয়েছে নানামুখী। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের এভিয়েশন শিল্পের প্রবৃদ্ধি বাড়াতে আসছে বাজেটে নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। সরকারের যদি প্রত্যক্ষ সহযোগিতা থাকে এবং আমাদেরকে যদি বিভিন্ন ইন্ডিভিজুয়াল সেক্টর ওয়াইজ যদি আমাদেরকে সাবসিডাইজড করে আমাদের সেই ফ্যাসিলিটিগুলো দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে বাংলাদেশ এভিয়েশনে আসলে ইউএস বাংলা সহকারে আদার যে এয়ারলাইন্সগুলো আছে তারাও কিন্তু এগিয়ে যেতে পারবে। দীর্ঘদিন ধরে উন্নয়নের কথার ফুলঝুরিতেই আটকা পড়ে আছে আকাশপথে পরিবহন সেবা। এবার সেই জটলা ভাঙতে চায় বিএনপি সরকার। প্রতিমন্ত্রী জানান, এভিয়েশন খাত লাভজনক করতে নেওয়া হবে পদক্ষেপ। অর্থ বছরে এরকমভাবেই নিশ্চয়ই তৈরি করা হয়েছে বাজেট। তো অধিবেশন শুরু হচ্ছে 7 তারিখ থেকে, আপনারা বুঝতে পারবেন, রিফ্লেকশন বুঝতে পারবেন পরে। তো আমি মনে করি যে আমরা চিন্তা করছি যে আমাদের মিনিস্ট্রি থেকে রেভিনিউ আর্নিংয়ের যে মিনিস্ট্রি এটা প্রমাণ করার জন্য আমাদের যা যা করা দরকার, যেমন এভিয়েশন সেক্টরে আমরা ইনশাল্লাহ ফলো করে বলতে পারি যে আগামী বছর আপনারা লাভ দেখতে পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি এয়ারলাইন্সের প্রয়োজন জ্বালানির যৌক্তিক দাম আর কম সুদে ব্যাংক ঋণ। এয়ারলাইন শিল্প যদি চলতে হয় তাহলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দরকার, মাস্ট। ট্যাক্স স্ট্রাকচার যেটা আছে সেটাকে কমাতে হবে। তারপর আরেকটা যদি আমরা দেখি যে অ্যাক্সেস টু ফান্ড, কিন্তু আমাদের এখানে যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট 14% 15% ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটে এয়ারলাইনগুলো যদি তারা টাকা লগ্নি করে, কোনো এয়ারলাইনের পক্ষে এটা টাকা সময় মতো পরিশোধ করা সম্ভব হবে বলে মনে হয় না। বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে 35টির মতো বিদেশি এয়ারলাইন্স। দেশীয় এয়ারলাইন্সের নানা সীমাবদ্ধতায় এ খাতের সিংহভাগ অর্থ চলে যাচ্ছে বিদেশে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিন দিন কমছে দেশের অন্যতম বড় ও প্রাচীন গ্যাস ক্ষেত্র তিতাসের উৎপাদন, যা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও কর্তৃপক্ষ বলছে, উৎপাদন ধরে রাখতে নতুন নতুন কূপ খনন ও সংস্কারে জোর দেওয়া হচ্ছে। কেবল তিতাসে নয়, দেশের সম্ভাবনাময় সব এলাকাতেই জ্বালানি অনুসন্ধানের জোরালো কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের। তিতাস গ্যাস ক্ষেত্র থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন এই ক্ষেত্রটি বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করে আসছে প্রায় 6 দশক ধরে। এক বিবিয়ানা বাদে দেশের বাকি গ্যাস ক্ষেত্রগুলো দৈনিক উৎপাদনের দিক থেকে যার ধারে কাছেও নেই। তবে জ্বালানি খাতের জন্য শঙ্কা জাগানিয়া বিষয় হলো, একদিকে সাম্প্রতিক বছরগুলোতে বড় আধারের দেখা নেই, অন্যদিকে তিতাসের মতো নির্ভরযোগ্য উৎসেও উৎপাদন কমছে ধারাবাহিকভাবে। 5 বছর আগে যেখান থেকে দৈনিক মিলত 400 থেকে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস, সেটি এখন নেমে এসেছে 300 মিলিয়ন ঘনফুটের ঘরে। এরই মধ্যে ফুরিয়ে গেছে তিতাসের উত্তোলনযোগ্য মজুদের প্রায় 80% গ্যাস। বিবিয়ানার পর দেশের গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি পাওয়া যায় এই তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, অত্যন্ত নির্ভরতার এই কেন্দ্রটির উৎপাদনও কমে আসছে দিন দিন, যা দেশের জ্বালানি খাতের জন্য বড় ধরনের সতর্কবার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্যই কনসার্ন, যেহেতু এই যে তিতাসের যে কমছে শুধু তা না, বিবিয়ানারও তো কমে আসতেছে, কিন্তু আমাদের যে গ্যাসের চাহিদা আগে যা ছিল তার চেয়ে অনেক বৃদ্ধি পাইছে। এতদিন ধরে আমরা ওখান থেকে প্রডিউস করছি, একটা ফিল্ডে কতদিন গ্যাস থাকবে এটা তো শেষ হবেই। এই ব্যাপারে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের কোনো রকমেরই প্রস্তুতি এই ব্যাপারে কোনোটা নাই। পরিস্থিতি সামাল দিতে স্থলভাগে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে তিতাস 31-এ, যেখানে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন নতুন কূপ খননের এই ধারা অব্যাহত রাখার কথা বলছে কর্তৃপক্ষ। এখানে যেটা আমরা এখন যাচ্ছি ডিপার প্রসপেক্টে, পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে, তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে, তখন হয়তো একটা কমফোর্টেবল জায়গাতে আমরা যাবো আর কি। গ্যাসের মজুদ কমার বিপরীতে নতুন ক্ষেত্র অনুসন্ধানে দেশ জুড়ে জোরালো কার্যক্রম চালানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। এখনও আমাদের আশা আছে যে আমরা নিজস্ব গ্যাস আহরণ করতে পারবো আরও বেশি, যাতে করে আমরা সম্পূর্ণ আমদানি নির্ভর যেন না হয়ে যায়।
আমরা তো দীর্ঘদিন ধরে শুধু গ্যাস খরচ করে যাচ্ছি, কিন্তু আমাদের নতুন মজুদ অ্যাড হচ্ছে না। হচ্ছে, বাপেক্স কাজ করতেছে। গত 10 বছর কয়েকটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, আনফর্চুনেটলি সবগুলো হলো ছোট ছোট। সেই কারণে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম বাড়াতে হবে। 1962 সালে আবিষ্কৃত তিতাস গ্যাস ক্ষেত্রে বাণিজ্যিক উৎপাদন চলছে দেশ স্বাধীনেরও 4 বছর আগে থেকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সময় সংবাদে আরও থাকছে। টাঙ্গাইলের সখীপুরে থেমে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, সড়কে প্রাণ গেল 4 জনের। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া পুলিশের। পাবনায় 3 ঘন্টার ব্যবধানে আলাদা 2 ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে সন্তানের সামনেই বাবাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য ঘটনায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। স্ত্রী সন্তানের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠছে মর্গের চারপাশ। সোমবার সন্ধ্যায় 7:45টার দিকে পাবনা পৌর এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে রাখতে যান হোসেন আলী। এ সময় মাদ্রাসার সামনে আগে থেকেই ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা গুলি ছড়ে হোসেন আলীকে লক্ষ্য করে। সন্তানের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। আমার বেটা ফোন হরতে আম্মু তাড়াতাড়ি সদরে আসো। আমি মনে করছি আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি টাকা নিয়ে চলে আইছি রে। আসে এখন সদরে এসে কয়টা গুলি করেছে। মনে তুত আসিলে আমার আব্বু মাদ্রাসার গেটে পায়েও গেছি, এসে 2টা গুলি করে চলে যায়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যদিকে বিকেল 4টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রাকিব নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। দুটি ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। 2 জন ছাত্র, এডওয়ার্ড কলেজের একজন সিনিয়র একজন জুনিয়র। যিনি সিনিয়র সে তার জুনিয়রকে ছুরিকাঘাত করেছে। মামলা প্রক্রিয়াধীন, মামলা হবে এবং একজন ছুরিকাঘাত করেছে, একজনই অ্যারেস্ট। আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছে, একজন বাবা তার নাম আলী হোসেন, সে তার বাচ্চাকে দিতে মাদ্রাসায় দিতে এসেছিল। তো এখানে পূর্ব থেকে উৎপেতে থাকা কিছু দুর্বৃত্ত তাকে গুলি করেছে। এটা তদন্ত চলতেছে। কিছুক্ষণে আমরা খুব শীঘ্রই এটার একটা পজিটিভ ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি। পাবনায় 3 ঘন্টার ব্যবধানে 2 জনের নিহতের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সাধারণ মানুষের। সময় সংবাদ, পাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের যে চতুর্থ একনেক বৈঠকটি সকাল 10টায় শুরু হয়েছে, সেই বৈঠকে এখন পর্যন্ত পাওয়া যে তথ্য পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে যে 12টি প্রকল্পের যে প্রস্তাব সেটি আজকের একনেক সভায় উঠতে যাচ্ছে এবং এই সব যে প্রস্তাব সেই প্রস্তাবের এখন পর্যন্ত যে সম্ভাব্য ব্যয়ের বিষয়টি সেটি ধরা হয়েছে প্রায় 8,106 কোটি টাকা। এবং এই যে 12টি প্রকল্পের যে প্রস্তাব আজ একনেক বৈঠকে উত্থাপিত হচ্ছে তার মধ্যে 6টি কিন্তু নতুন প্রকল্প এবং এর পাশাপাশি 4টি প্রকল্পের সংশোধনের প্রস্তাব আনা হচ্ছে এবং 2টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি আজকের এই 12টি প্রকল্পের মধ্যে যে বিষয়টি জানা গেছে এখন পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারায় যে প্রায় 800 একর জমির ওপরে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের যে প্রকল্পটি সেটির প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই যে একনেক বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলির যে তালিকা সেই তালিকায় দেখা গেছে এবং এখন পর্যন্ত যেটি জানা গেছে যে এই অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণের জন্য কিন্তু প্রায় 4,200 কোটি টাকার একটি সম্ভাব্য ব্যয়ের নির্ধারণ করা হয়েছে এবং এই প্রকল্পের মেয়াদ 2027-এর জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর 2031 পর্যন্ত ধরা হয়েছে। এখন পর্যন্ত এই ছিল সচিবালয় থেকে সবশেষ।
সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম। টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 4 জনের। ভোররাতে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাস বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগিবাহী ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের লোকজন আসার পর আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ। সময় সংবাদে আরও থাকছে। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অজিতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হলেও দল নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ, ইতিহাস গড়ার লক্ষ্য। সরকারি জায়গায় দোকান বসিয়ে মাসে মাসে সালামির নামে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছেন আদালতের নাজির ও কর্মচারীরা। এর আগে আদালতের কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষকে লিজ দেয়া হয় প্রায় 200 দোকান। ঠেলা গাড়িতে দোকান করার শর্ত ভেঙে স্থায়ী অবকাঠামো করে লাখ লাখ টাকায় বিক্রি করা হয় মালিকানা। বিতর্কিত লিজ প্রক্রিয়া নিয়ে একে অপরকে দুষছেন কর্মচারীরা। সোহেল রানার ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। হাতে ভাড়াটিয়াদের তালিকা। ব্যবসায়ীদের কাছ থেকে সালামির নামে টাকা আদায়ের পর হিসাব নিকাশে ব্যস্ত জেলা ও দায়রা জজ আদালতের নাজির এবং পেশকার রেজাউল করিম সুমন ও তার সহযোগীরা। 2রা জুন সন্ধ্যায় শহরের কাচারি বাজারে টাকা গোনার দৃশ্যটি ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায় সব ধরা পড়লেও অস্বীকার করেন সুমন। আমি তো টাকা নেই তো বসিয়েছি এটি। জজ কোর্টের কর্মকর্তা কর্মচারী এবং যারা এটাকে প্রোটেকশন দিচ্ছে তারা মিলে এটা লুটপাট করছে। এবার পেছনের গল্পটা জেনে আসা যাক। 1992 সালে পুরাতন কাচারি থেকে সকল আদালত স্থানান্তর করা হয় দক্ষিণ ধানগড়া এলাকায়। এরপর ফাঁকা পড়ে থাকা সরকারি জায়গায় গড়ে ওঠে অস্থায়ী কিছু দোকান। 2024 সালের ফেব্রুয়ারিতে পুরাতন কাচারিতে থাকা গাছপালা কেটে রাতারাতি গড়ে ওঠে প্রায় 200 দোকান। অভিযোগ আছে কোনো টেন্ডার বা বিজ্ঞপ্তি ছাড়াই আদালতের কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষকে দোকানের জায়গা বরাদ্দ দেন কর্তৃপক্ষ। এরপর লাখ লাখ টাকার বিনিময়ে তারা অন্যদের কাছে মালিকানা হস্তান্তর করেন। 4 বিঘা জমিতে আমরা কাজ করতাম, দেখা গেছে 1 বিঘা পড়ে থাকতো, হাফ বিঘার ভিতরে আমাদের কাজ হইতো 50টা। টাকাটা তো আপনার এটা জজ কোর্ট থেকে বরাদ্দ করা আছে, উপঢৌক বেশি দিছে তাদেরকে দিছে। কোনো প্রক্রিয়া না মেনে লিজ দেয়া এসব দোকান ভাড়ার চুক্তিপত্রের শর্তে উল্লেখ করা হয় সম্পূর্ণ অস্থায়ী, অর্থাৎ সকালে ঠেলাগাড়িতে দোকান বসবে এবং বিকেলে উঠে যাবে। অথচ লিজ গ্রহীতারা সেখানে স্থায়ীভাবে আধা পাকা ভবন তুলে চড়া মূল্যে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল, সেই জায়গায় কোনো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরে থাক, এটা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আইন মন্ত্রণালয় থেকে। অবশ্যই সরকারের উচিত এই জায়গাটাকে দখলমুক্ত করা। সরকারি জায়গা লিজ দিবে বা টেন্ডার করবে, সেটা তো একটা নিয়ম আছে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমেও দিবে, সেটাও তারা ফলো করেনি। জেলা ও দায়রা জজ আদালতের নাজির এবং পেশকার সুমন বলছেন এই লিজ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তৎকালীন নায়েবে নাজির শাহিন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শাহিন। নিয়ম অমান্য করে লিজের নামে সরকারি জায়গা দখল হয়েছে বলছেন স্থানীয় সংসদ সদস্য ও রাজনীতিকরা। এগুলো কর্তৃপক্ষের বিষয়, আমি শুধু দায়িত্ব পালন করছি মাত্র। এই সম্পদকে উদ্ধার করার জন্য আমরা আইনসহ এবং গাইবান্ধারবাসীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যে অনিয়ম হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং ন্যায় ভিত্তিক এটার বন্টন হওয়া উচিত। সূত্র বলছে নতুন পুরাতন মিলে 189টি দোকান আছে কাচারি বাজারে, যার আয়তন প্রায় 22,000 বর্গফুট। এসব দোকান থেকে মাসে প্রায় 2 লাখ টাকা আদায় করেন আদালতের কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং সময় মতো সঠিক পরিচর্যার কারণে বাগানগুলোতে লিচুর রং ও আকার হয়েছে বেশ আকর্ষণীয়। চাহিদা বেশি থাকা এবং কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বাগানীরা। মাদ্রাজি, বোম্বাই এবং বেদানা সহ নানা জাতের লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো এ ফল।
দিনাজপুরের হাকিমপুরের বিভিন্ন এলাকার রসালো ও মিষ্টি স্বাদের লিচুর সুনাম দেশজুড়ে থাকায় পাইকারদের আনাগোনাও চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, এতে খুশি বাগানীরা। অনেক দূর থেকে লোকেরা আসে নিয়ে যায় আমাদের কাছ থেকে। পাইকারি হলে আমরা 200 টাকা করে দেই। মোটামুটি এখান থেকে পাইকারি সেল হয়। গতবার চেয়ে ভালো হয়েছে। তো অনেকে বললো যে বাগান থেকে লিচু নিতে, তা আসলাম এখান থেকে। এখানকার লিচু নাকি ভালো। আমাদের এলাকায় লিচুর বাগান, আমের বাগান, বিভিন্ন ধরনের ফল মোটামুটি ভালো আবাদ হয়েছে। এই জমিটা পড়েছিল, আমার চাচা গাছ লাগাইছে, লাগানোর পর আমরা কয়েকজন কাজ করি এই বাগানে। আমাদেরও সংসার চলে, চাচারও আয় হয় বছরে। কৃষি বিভাগ জানায় পোকার আক্রমণ থেকে রক্ষা এবং ফলন বাড়াতে কৃষকদের সঠিক সময়ে বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেয় বাম্পার ফলন হয়েছে। আমাদের কৃষি বিভাগে যে প্রচারণা, তাদেরকে বিভিন্ন ধরনের যে পরামর্শ, বিভিন্ন ধরনের পরিচর্যা কখন করতে হবে টাইম টু টাইম এবং কোন বালাইনাশক ব্যবহার করতে হবে সেগুলোর আসলে সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়েছিল। হাকিমপুর উপজেলায় মোট 14 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। সময় সংবাদ, হাকিমপুর। পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে আবারও হামলা হলে একে অপরকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে দেশ দুটি। এদিকে 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করবে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে লাগাতার হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শুরু হয় ইরান ইসরায়েল পাল্টাপাল্টি আক্রমণ। তবে একে অপরকে লক্ষ্য করে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দেশ দুটি। এর আগে তেহরান তেল আবিবকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডাকে সাড়া দিয়ে হামলা বন্ধের কথা জানায় ইরান ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন ইরান লক্ষ্য করে গোলাগুলি বন্ধ করেছে তেল আবিব। ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালায় তখন আমি আইডিএফকে ইরান জুড়ে সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্দেশ দিই। এই মুহূর্তে গোলাগুলি বন্ধ রয়েছে, কারণ তেহরানে আমরা আঘাত হানার পর তারা আমাদের ওপর হামলা বন্ধ করেছে। তবে যদি তারা আবারও আমাদের ওপর হামলা চালানোর ভুল করে তাহলে শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে। ইরানের পক্ষ থেকেও একই কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি বলেন ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার টেবিলও ছেড়ে যায়নি। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চায় না, আবার সংলাপও চায় না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হামলা বন্ধের কথা বললেও মঙ্গলবার ভোরে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর কিছু সময় আগে দক্ষিণের শহর এইলাতে সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ইরানের হুমকি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। লেবাননের তাইর অঞ্চলে ইসরায়েলের ব্যাপক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সতর্ক করে তিনি বলেন তেহরান তেল আবিব সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নড়বড়ে যুদ্ধবিরতির লক্ষণ। ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এদিকে 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করবে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই ইঙ্গিত দেন। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। ফিলিপিন্সের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। আহত প্রায় 200 মানুষ। ধসে পড়েছে বহু স্কুল ও বাণিজ্যিক ভবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক স্থাপনা। সোমবার 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স। বহু হতাহতের পাশাপাশি লণ্ডভণ্ড অবস্থা দেশটির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 লাখ মানুষের শহর জেনারেল সান্তোস। সেখানে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর ভবনের ছাদ ধসে পড়ে, ছড়িয়ে পড়ে কংক্রিট ও ধ্বংসাবশেষ। শহরের বিভিন্ন দোকান ও ভবনের কাঁচ ভেঙে গেছে, সাইনবোর্ড ছিটকে পড়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থাপনা। দক্ষিণ দাভাওয়ের মাতানাও ন্যাশনাল হাই স্কুলের পরিত্যক্ত একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং উদ্ধার কর্মীদের মোতায়েন করেছে ফিলিপিন্স সরকার। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ভবনের ধ্বংসাবশেষ, ভেঙে পড়া কাঠামো এবং ভূমিধসের কারণে।
এদিকে এখনো আতঙ্ক কাটেনি ফিলিপিন্সের বাসিন্দাদের। ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন অনেকে। জীবনে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা হলো। নিজেকে সামলাতে পারিনি, কান্না থামাতে পারিনি। বারবার আমার সন্তানদের আর আমার ভাতিজির কথা মনে হচ্ছিল। ভাবছিলাম যদি তাদের কিছু হয়ে যায়। সোমবার ভোরে মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র ছিল সারাঙ্গানি প্রদেশ উপকূল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্দানাও জুড়ে তা অনুভূত হয়। এমনকি কয়েকশো কিলোমিটার দূরের ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কাঁপুনি টের পান বাসিন্দারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। মাইকেল ওলিস ম্যাজিককে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ডাপুতে জয় পেয়েছে ফ্রান্স। নীলের স্টেডিয়ামে নর্দার্ন আয়ারল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। আর এই 3 গোলই করেন 24 বছর বয়সী মিডফিল্ডার মাইকেল ওলিস। বিশ্বকাপের আগে শেষ মহড়া, মাঠে এমবাপ্পে, দেমবেলে, দুইয়ের মতো তারকারা। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে অন্য একজন, নাম তার মাইকেল ওলিস। লিলের রাতে 3 গোল করে যেন পুরো বিশ্বকে জানিয়ে দিলেন বিশ্বকাপে ফ্রান্সের নতুন নায়ক হওয়ার দৌড়ে তিনিও আছেন। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স, আর সেই জয়ের পুরো গল্পটাই যেন লিখেছেন অলিস। তবে ম্যাচের শুরুটা মোটেও সহজ ছিল না দিদিয়ের দেশমের দলের জন্য। শুরু থেকেই রক্ষণভাগে দুর্দান্ত নর্দার্ন আয়ারল্যান্ড, বল দখলে থাকলেও ফিনিশিংয়ে হিমশিম খেতে হয় ফরাসিদের। একের পর এক আক্রমণে ক্লিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, দিদিয়ের দুয়েরা, কিন্তু গোলের দেখা মিলছিল না। তবে প্রথমার্ধে শেষ হওয়ার ঠিক আগেই জমে ওঠে ম্যাচ। 43 মিনিটে দুইয়ের নিখুঁত পাস থেকে দেমবেলের শট প্রতিহত হলেও ফিরতি বলে ঠিকই হাজির ছিলেন মাইকেল ওলিস। সেখান থেকে বল জালে জড়িয়ে এগিয়ে দেন ফ্রান্সকে। স্বস্তি ফেরে ফরাসিদের ডাগআউটে। দ্বিতীয়ার্ধে শুরু হতেই যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন অলিস। 49 মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ডের বক্সের ভেতরে থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোল তুলে নেন এই মিডফিল্ডার। তখন মনে হচ্ছিল ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ফ্রান্সের হাতে। কিন্তু এখানেই সামনে আসে ফরাসি ডিফেন্সের পুরনো দুর্বলতা। ম্যাচে বেশ কয়েকবার পাল্টা আক্রমণে বিপদে পড়ে দেশমের দল। 64 মিনিটে জাল অক্ষত রাখতে পারেনি ফ্রান্স। সমতায় ফেরে নর্দার্ন আয়ারল্যান্ড। গোল হজমের পর কিছুটা চাপে পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে লেস ব্লুস। 75 মিনিটে আবারও অলিস ম্যাজিক দুর্দান্ত এক গোলে পূর্ণ করেন নিজের হ্যাট্রিক, আর তাতেই নিশ্চিত হয় ফ্রান্সের 3-1 গোলের জয়। তবে জয় পেল রক্ষণভাগ নিয়ে চিন্তা পুরোপুরি কাটছে না দেশমের। উইলিয়াম সালিবার পারফরমেন্স কিছুটা আত্মবিশ্বাস জোগালেও দ্রুত কাউন্টার অ্যাটাকে এখনও দুর্বলতা রয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। আগামী 16 জুন নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। এরপর গ্রুপ পর্বে তাদের বাকি 2 প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে। তামিম হোসেন, সময় সংবাদ। প্রথমবারের মতো বিশ্বকাপের রোমাঞ্চের সাক্ষী হওয়ার অপেক্ষায় কানাডার টরন্টো। আয়োজক কানাডা সহ জার্মানি, ক্রোয়েশিয়া কিংবা আফ্রিকার জায়ান্ট ঘানা, সেনেগাল বিশ্বকাপের মিশনে নামবে এই শহরে। সেই উৎসবে গা ভাসাতে তৈরি প্রবাসী বাংলাদেশিরাও। রাশেদ লিমনের রিপোর্ট। টরন্টোর বুকে দাঁড়িয়ে থাকা আধুনিক এই স্টেডিয়াম, একদিকে বিস্তৃত ওন্টারিও লেকের নীল জলরাশি, অন্যদিকে আকাশ ছোঁয়া আইকনিক সিএন টাওয়ার। শহরের এই প্রাণকেন্দ্র এখন পরিণত হয়েছে বিশ্ব ফুটবলের এক মহাযজ্ঞের মঞ্চে। কয়েকদিনের অপেক্ষা শেষে আগামী 12 জুন এই মাঠে নামবে বিশ্বকাপের নতুন অধ্যায়। স্বাগতিক কানাডার প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে শেষ সময়ে মূল পর্বে জায়গা করে নেয়া বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ পর্বের আরও 4টি ম্যাচে দেখা যাবে বৈচিত্র্যের ছোঁয়া। ঘানা ও সেনেগালের মতো আফ্রিকান পরাশক্তির পাশাপাশি থাকবে গত 2 বিশ্বকাপের সেন্সেশন ক্রোয়েশিয়াও। আমি খুব খুশি যে আমি টরন্টোতে থাকি এন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে আমার খুব ভালোই লাগতেছে। আমার মনে হয় যে টরন্টো ইজ নট লাইক আ সকার কান্ট্রি, বাট এখানে সকারটা যেহেতু নিয়ে আসা, প্রমোট করা, এটাও ইটস মানে খুব ভালো একটা জিনিস। ফুটবল প্রেমীদের চোখ থাকবে জার্মানির দিকেও। ডায়মন্ড শেফরা এই ভেন্যুতে মুখোমুখি হবে আইভরি কোস্টের বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। ইরাক কিংবা পানামাকে নিয়েও আগ্রহর কমতি নেই সাধারণ সমর্থকদের মধ্যে। তবে বিশ্বকাপ বলে কথা, তাই সবগুলো ম্যাচ নিয়ে আগ্রহর কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি, কারণ কানাডা খেলতে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। আপনারা জানেন এখানে কানাডা সহ আরো আফ্রিকান কিছু দেশও এখানে আছে, সেটা খেলবে। আর আরো বড় দেশগুলোর মধ্যে জার্মানিও খেলছে এখানে। কানাডা যে বিশ্বকাপ হচ্ছে এটা খুবই এক্সাইটিং ব্যাপার। We are so excited to see the watch the football match here.
সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি 2 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সেকেন্ড রাউন্ডের একটি ম্যাচ, যেখানে শুরু হবে নকআউট উত্তেজনা। সব মিলিয়ে টরন্টো স্টেডিয়াম এখন শুধু একটি ভেন্যু নয়, এটি পরিণত হয়েছে আবেগ, প্রতীক্ষা আর গ্লোবাল ফুটবলের স্পন্দনে ভরা এক কেন্দ্রবিন্দুতে। 12টি গ্রুপে 48টি দল, 104টি ম্যাচ। ফুটবল বিশ্ব তৈরি হচ্ছে এক নতুন ইতিহাস লিখতে, আর সেই ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত এই স্টেডিয়াম। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রংপুর বিভাগের বিভিন্ন সীমান্তে পুশিন চেষ্টা ঘিরে বাড়ছে উদ্বেগ। ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে বিজিবি, সমস্যা সমাধানে প্রয়োজন দুদেশের কূটনৈতিক উদ্যোগ। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, হিসাব মেলাতে ব্যাংক থেকে 1,12,000 কোটি টাকা নিতে চায় সরকার। বন্ধ কারখানা সচল স্কিমের অর্থ ছাড়ে নিরীক্ষার জোর বিশ্লেষকের। এবং মজুদের প্রায় 80% গ্যাস ফুরিয়ে গেছে। দিন দিন কমছে তিতাসের উৎপাদন, জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা। নতুন নতুন কূপ খনন ও সংস্কারে জোর। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাজবিলা। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।